হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। তো আমরা পড়তেছি নবম শ্রেণীর বিজ্ঞানের তৃতীয় অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞান। তো আমরা আগের ক্লাসে পড়ছিলাম যে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য। তো এখন আমরা পড়বো হলো হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি। তো এখানে 3.4 চিত্রে একটি কণার সঙ্গে সংশ্লিষ্ট দুটি ভিন্ন ডি ব্রগলি তরঙ্গ দেখানো হয়েছে। তো আমি চিত্র দুটো একটু দেখাই নেই। দেখো যে পরের পেজে চিত্র দুটো দেওয়া আছে, যে এখানে হলো একটা চিত্র, এখানে হলো আরেকটা চিত্র। তারপর বলছে যে এখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় চিত্রটির কোন তরঙ্গে কণাটির অবস্থান সুনির্দিষ্ট করে বলা সহজ, অবশ্যই তুমি বলবে উপরের তরঙ্গটিতে, কারণ এখানে তরঙ্গটি ছোট একটি জায়গায় আটকে আছে, কাজেই কণাটি নিশ্চয় সেখানে আছে। নিচের তরঙ্গটিতে যেহেতু তরঙ্গটা অনেক দূর বিস্তৃত, তাই বস্তুটার অবস্থান এর যে কোনো জায়গায় হতে পারে, অর্থাৎ তুমি অবস্থানটি আর নিশ্চিতভাবে বলতে পারবে না। আচ্ছা, মনে করো এখানে আমাদের একটা কণার দুটা ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। এখন যদি আমি জিজ্ঞেস করি যে এই দুটার মধ্যে কোনটার অবস্থানটা আমরা ইজিলি বলতে পারবো, যে একটা কণার যে এখানে একটা কণা আছে, এই কণাটা অবস্থানটা কোথায়, তাহলে অবশ্যই বলবো কি যে উপরেরটার মধ্যে আমরা এই কণাটার অবস্থান সহজেই বলতে পারবো। কারণ এখানে দেখা যাচ্ছে যে এই কণাটা এখানে অবস্থান করতেছে, কারণ এখানে অল্প একটু তরঙ্গ আছে, সহজেই বলতে পারবো যে এখানে আমাদের কণাটি আছে। তার মানে এই এই ক্ষেত্রে অবস্থানটা নির্ণয় করা সহজ। কিন্তু এই এত বড় তরঙ্গ, এখন যদি বলি যে এই তরঙ্গের মধ্যে কণাটা কোথায় আছে, তাহলে এটা বিশাল বড় একটা তরঙ্গ। তো এখানে কণাটা কোথায় আছে সেটা আমরা কি সহজে বলতে পারবো না। তো এই জিনিসটাই বলছে যে প্রথমটার মধ্যে আমরা এই কণাটার অবস্থান সহজভাবে বলতে পারবো, কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা এই কণাটার অবস্থান সহজভাবে বলতে পারবো না। এবারে যদি জিজ্ঞেস করা হয় চিত্রের কোন তরঙ্গে কণাটির ভরবেগ নির্দিষ্ট করে বলা যাবে, তার মানে এখানে দুটো তরঙ্গ দেওয়া আছে। এখন তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এই দুইটা তরঙ্গের মধ্যে কোনটার ভরবেগ সহজে নির্ণয় করা যাবে, তো আমরা একটু আগে সূত্র শিখলাম যে ল্যামডা ইজ ইকুয়াল টু হলো এইচ ভাগ পি। তাহলে এখানে যদি আমরা ভরবেগ নির্ণয় করতে চাই তাহলে সূত্র হবে পি ইকুয়াল টু এইচ ভাগ ল্যামডা। তার মানে এখানে এইচ তো কনস্ট্যান্ট, এটা নিয়ে আমাদের কোনো কাজ নাই, এখানে কাজ হলো ল্যামডা নিয়ে। তাহলে আমরা এই দুইটা তরঙ্গের মধ্যে যার ল্যামডার মানটা সহজে নির্ণয় করতে পারবো তার ভরবেগ আমরা সহজে নির্ণয় করতে পারবো, আর যার ল্যামডার মানটা আমরা সহজে নির্ণয় করতে পারবো না তার ভরবেগটাও আমরা সহজে নির্ণয় করতে পারবো না। তো এখন বলো দেখি যে এই দুটার মধ্যে কোনটার তরঙ্গ দৈর্ঘ্য আমরা সহজে নির্ণয় করতে পারি। তো অবশ্যই বলবো যে এটার তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করা সহজ, কারণ এখানে তো একটা ফুল তরঙ্গই নেই। তাহলে যেহেতু তরঙ্গই নাই, এখানে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করা কঠিন। কিন্তু এখানে কি ফুল একটা তরঙ্গ আছে, তাহলে আমরা তরঙ্গ দৈর্ঘ্য ইজিলি নির্ণয় করতে পারি। তো মনে করো একটা কণা এখানে ছিল, তো পূর্ণ কণা স্পন্দন করে এখানে আসলো, তাহলে এটা হলো তার তরঙ্গ দৈর্ঘ্য। তো এখান থেকে এটাও তার তরঙ্গ দৈর্ঘ্য, এটা থেকে এটা তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে এই যে এটার ক্ষেত্রে আমরা ইজিলি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। যেহেতু এটা তরঙ্গ দৈর্ঘ্য সহজে নির্ণয় করতে পারি, তাহলে এটার ভরবেগ নির্ণয় করা সহজ। দেখো এখানে তাহলে ওইটাই বলছে যে তাহলে তুমি নিশ্চয় বলবে যে নিচের তরঙ্গে ভরবেগ নির্ণয় করা যাবে, কারণ সেটিতে তরঙ্গটা যেহেতু অনেকটুকু বিস্তৃত, সেখানে অনেকগুলো তরঙ্গ দৈর্ঘ্য থেকে নিখুঁতভাবে তরঙ্গ দৈর্ঘ্য বের করা সম্ভব। আর ডি ব্রগলির সূত্র অনুযায়ী ভরবেগ পি হচ্ছে এইচ বাই ল্যামডা, একটুকে আমরা যেটা দেখে আসলাম। কাজেই তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা যত নিশ্চিতভাবে মাপা হবে ভরবেগও তত নিশ্চিতভাবে বলা যাবে। উপরেরটিতে পুরো একটা তরঙ্গ দৈর্ঘ্য নেই, তো উপরের চিত্রে কি পুরো একটা তরঙ্গ দৈর্ঘ্য নেই, তাহলে কেমন করে তার তরঙ্গ দৈর্ঘ্য অনুমান করা যাবে। কাজেই উপরের তরঙ্গ দৈর্ঘ্যে তুমি কণাটির ভরবেগ নিশ্চিতভাবে বলতে পারবে না। আমরা এই উপরের চিত্রে যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য নেই, মানে এখানে কোনো একটা তরঙ্গই নেই, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য আমরা নির্ণয় করতে পারবো না। তাহলে এখান থেকে আমরা কি ভরবেগও নির্ণয় করতে পারবো না। আর পরের চিত্রে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো, এর জন্য আমাদের এটার ভরবেগ নির্ণয় করা সহজ। তাহলে এই প্রথম চিত্রে আমরা দেখছিলাম যে এটার ক্ষেত্রে অবস্থান নির্ণয় করা সহজ, তাহলে অবস্থান নির্ণয় করা কি এটা হলো সহজ। আর পরের চিত্রে দেখলাম এটা হলো ভরবেগ নির্ণয় করা সহজ, ভরবেগ নির্ণয় করা সহজ। কিন্তু এটার ক্ষেত্রে এখন দেখতেছি যে এটার ভরবেগ নির্ণয় করা কঠিন, ভরবেগ নির্ণয় করা কঠিন। কিন্তু এটার ক্ষেত্রে আমরা দেখছিলাম যে অবস্থান নির্ণয় করা কঠিন, অবস্থান নির্ণয় করা কঠিন। তাহলে এই দুটা চিত্রের মধ্যে প্রথম চিত্রের মধ্যে অবস্থান নির্ণয় করা সহজ কিন্তু ভরবেগ নির্ণয় করা কঠিন, আর দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে ভরবেগ নির্ণয় করা সহজ কিন্তু অবস্থান নির্ণয় করা কঠিন। তো দেখো এরপর বলছে যে এই উদাহরণটি থেকে তুমি দেখতে পাচ্ছ কোনো কণার অবস্থান নির্দিষ্ট করে জানলে তার ভরবেগ অনিশ্চিত হয়ে যায়।
আবার ভরবেগ ভালো করে জানলে অবস্থানটা অনিশ্চিত হয়ে যায়। এটাই হচ্ছে হাইজেনবার্গের বিখ্যাত অনিশ্চয়তা নীতি। তো এখানে দেখো, আমরা যখন ভরবেগ অবস্থান নির্ণয় করতে পারবো তখন আমাদের ভরবেগ নির্ণয় করা কঠিন, আবার যখন ভরবেগ আমরা নির্ণয় করতে পারবো তখন আমাদের অবস্থান নির্ণয় করা কঠিন। এটাকেই বলা হয় হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। তো পরীক্ষা আসতে পারে যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটি লিখো, তাহলে আমাদের এতটুকু লিখতে হবে। এরপর বলছে যে গাণিতিকভাবে কোনো অবস্থানের অনিশ্চয়তাকে প্রকাশ করা হয় ডেল এক্স দিয়ে, আর ডেল এক্স কম হওয়া মানে অবস্থান অনিশ্চয়তার মান কম, অর্থাৎ অবস্থানটা ভালোভাবে জানি। তার মানে দেখো এখানে আমাদের এই যে চিত্রে ডেল এক্স এর মানটা কি কম, এটা ডেল এক্স এর মান, এটা হলো ডেল এক্স এর পুরাটা, আর এটা ডেল এক্স হলো শুধুমাত্র এতটুকু। তাহলে এটার ক্ষেত্রে এটার চেয়ে এটার ডেল এক্স এর মানটা কি কম, তার মানে এটার অবস্থানটা আমরা ভালো করে জানি। সেটাই বলছে যার ডেল এক্স এর মান কম মানে হলো অনিশ্চয়তা কম, অর্থাৎ অবস্থানটা ভালো করে জানি। তাহলে এটার মধ্যে আমাদের ডেল এক্স এর মানটা কম, তাহলে অবস্থানটা কি ভালোভাবে জানি, যেটা আমরা আগে দেখছিলাম। এরপর বলছে যে ডেল এক্স এর মান বেশি হওয়া মানে অবস্থানের অনিশ্চয়তা বেশি, অর্থাৎ অবস্থানটা ভালো করে জানি না। তার মানে এটার ক্ষেত্রে দেখো ডেল এক্স এর মানটা অনেক বড়, তাহলে এই ডেল এক্স এর মধ্যে আমরা অবস্থানটা কি ভালোভাবে বের করতে পারবো না, আমরা অবস্থানটা ভালোভাবে জানি না। এরপর বলছে যে একইভাবে ভরবেগের অনিশ্চয়তা প্রকাশ করা হয় ডেল পি দিয়ে। ডেল পি কম হওয়া মানে ভরবেগের অনিশ্চয়তা কম, অর্থাৎ ভরবেগটা ভালো করে জানি। আবার ডেল পি বেশি হওয়া মানে ভরবেগের অনিশ্চয়তা বেশি, অর্থাৎ ভরবেগটা ভালো করে জানি না। তো ডেল এক্স এবং ডেল পি ব্যবহার করে হাইজেনবার্গ অনিশ্চয়তার সূত্রকে লেখা হয় ডেল এক্স ইন্টু ডেল পি ইজ গ্রেটার দ্যান এইচ বাই 4 পাই। তো এই সূত্রটা এমসিকিউতে আসতে পারে অথবা ক নাম্বারেও আসতে পারে, তাহলে এই সূত্রটা মনে রাখতে হবে। এরপর বলছে যে মনে রেখো একই সঙ্গে অবস্থান এবং ভরবেগ নিশ্চিতভাবে জানতে না পারার বিষয়টি কিন্তু বিজ্ঞানীদের বা তাদের পরিমাপ করা যন্ত্রের অক্ষমতা নয়। ব্যাপারটা এমন নয় যে এক সময় যখন বিজ্ঞানী অনেক উন্নত হবে তখন আমরা আরও ভালো যন্ত্রপাতি দিয়ে নিখুঁতভাবে এই একই সঙ্গে অবস্থান এবং ভরবেগ মেপে ফেলা যাবে, এটা কখনোই সম্ভব নয়। তো অনেকেই হয়তো বা মনে করতে পারো যে আমাদের বর্তমান বিজ্ঞানী এবং বিজ্ঞানের প্রযুক্তিগুলো অনেকগুলো পিছিয়ে আছে, এর জন্য আমরা বস্তুর অবস্থান এবং ভরবেগ নিশ্চিতভাবে নির্ণয় করতে পারি না। কিন্তু যখন আমাদের বিজ্ঞানী আর বিজ্ঞানের প্রযুক্তিগুলো অনেক উন্নত হবে তখন আমরা এই অবস্থান এবং ভরবেগ নিশ্চিতভাবে নির্ণয় করতে পারবো। তো এই ভাবনাটা এটা কখনোই হবে না, প্রকৃতি তার নিয়মের মধ্যে এই অনিশ্চয়তাটুকু রেখে দিয়েছে। তবে এইচ এর মান যেহেতু খুবই ছোট তাই অনিশ্চয়তার মানও খুবই কম বলে আমাদের দৈনন্দিন বৈজ্ঞানিক পরিমাপে বা প্রযুক্তির কাজে কখনো কোনো সমস্যা হয় না। মানে আমাদের এখানে এইচ এর মান যেহেতু কম, অনেক কম, এর জন্য আমাদের যে মানটা আসে সেটাও অনেক কম। এই মানটা অনেক কম আসার জন্য আমাদের যে প্রযুক্তিগুলো ব্যবহার করি ওই প্রযুক্তিগুলো ব্যবহারের ফলে তেমন কোনো প্রভাব পড়ে না, তাহলে কোনো সমস্যা হয় না। তো পদার্থবিজ্ঞানে এই অনিশ্চয়তা সূত্রের একটা সুদূর প্রসারী প্রভাব আছে। পরবর্তীকালে তোমরা যারা পদার্থবিজ্ঞান নিয়ে লেখাপড়া করবে তারা দেখতে পাবে এই অনিশ্চয়তার সূত্র থেকে ইলেকট্রন, প্রোটন, অণুপরমাণুর মতো ক্ষুদ্র কণাদের বিচিত্র জগৎ বর্ণনা করে গড়ে উঠেছে কোয়ান্টাম মেকানিক্স নামে বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ একটি শাখা। তো আজকের ক্লাসে এতটুকুই। তো আশা করি সবাই এই ক্লাসটা বুঝতে পারছো। যাদের এই ক্লাসটা ভালো লেগেছে তারা অবশ্যই লাইক দিবা, আর কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে বলবা যে ভাই এটা বুঝি নেই, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তো আল্লাহ হাফেজ, ওয়েট ফর নেক্সট ক্লাস, ভালো থাকো।